দুলকার সালমানের কান্থা মুভির জন্য আমার মতো আপনারা যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্যই আমার এই এক্সপ্লেনেশনটি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এ বছরের সেরা মিস্ট্রি থ্রিলার মুভির গল্প। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই রাতের বেলার একটি সিন। বাইরে প্রবল বৃষ্টি। 1960 সালের সময়কার মডার্ন স্টুডিও নামে একটা স্টুডিও। সেখানে এক রহস্যময় মানুষ প্রবেশ করছে। বৃষ্টিতে ভিজে মুখ ঢেকে হাতে গান নিয়ে স্টুডিওর দরজা খোলে সে। তারপর একজনের দিকে গান নিশানা করে এবং তাকে শ্যুট করে মেরে ফেলে। কিন্তু কে এই রহস্যময় ব্যক্তি? কাকেই বা মারল সে? এমন প্রশ্নের মধ্য দিয়েই সিনেমাটি শুরু হয়। এরপর সিন চলে যায় এই খুনের ঘটনার কয়েক মাস আগে। মডার্ন স্টুডিওর মালিক মার্টিন একজন প্রবীণ পরিচালক আরকে ডেকে নিয়ে আসেন। তিনি বলেন, স্যার, আপনাকে আবারও শান্তা ছবিটা বানাতে হবে। আপনার চাহিদা অনুযায়ী আমি প্যারিস থেকে সিনেমাটোগ্রাফার এনে দেব। শান্তা ছিল আপনার ড্রিম প্রজেক্ট, যেটা হবে তামিল সিনেমার প্রথম ভূতের ছবি, এবং এটা আপনাকেই বানাতে হবে। কিন্তু পরিচালক কিছু বলেন না, কারণ এই ছবির অর্ধেক শুটিং আগেই হয়েছিল। তারপর নায়ক পরিচালকের মনোমালিন্যের কারণে প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। তাই তিনি ভাবছেন আবার শুরু করবেন কিনা। মার্টিন পরিচালককে বোঝাতে থাকে, স্যার, কতদিন এভাবে থাকবেন? আজ যে তামিল সিনেমার নাম্বার 1 নায়ক, তাকে তো আপনিই তৈরি করেছেন। সে ফিরে এসে আবার অভিনয় করতে রাজি হয়েছে, তাই আপনাকেও একটু কম্প্রোমাইজ করতে হবে। মার্টিনের অনুরোধে অবশেষে পরিচালক রাজি হন। অনেক বছর পর পরিচালক আরকে আবারও সে সেটে এসে বসেন। থেমে যাওয়া শান্তা ছবিটি পুনরায় শুরু করা হয়। নতুন সিনেমাটোগ্রাফার আনা হয়েছে। সেট ডিজাইন সহ সব প্রস্তুতি একদম নিখুঁতভাবে নেওয়া হয়েছে। আজই শুটিংয়ে প্রথম দিন, এবং আজই হিরো এন্ট্রি। হিরোর চরিত্রের নাম ডিকে মাহালিঙ্গম। তামিল সিনেমার অভিনয় সম্রাট, বিশাল সুপারস্টার। শুটিং সেটে ঢোকার পর যে গুরু তাকে এই জায়গায় এনে দিয়েছেন, তাকে সামান্য সম্মানও দেখান না। পুরনো শত্রুতার জের ধরে পরিচালক আর হিরো দুজনেই কথা বলেন না। এরপর পরিচালক প্রথম শট নেওয়ার পরিকল্পনা করেন, কিন্তু হিরো বলে দেয়, এই সিনটা খুব নেগেটিভ। ওপেনিংয়ে আমি অন্য সিন বলেছিলাম। শেষবার যেখানে শুটিং থেমে গিয়েছিল সেখান থেকে শুরু করতে হবে। হিরো ডিকে মাহালিঙ্গমের মতে দর্শক তার কাছ থেকে কি আশা করে, কোন ডায়লগে হাততালি পড়বে, এটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু পরিচালকের মতে এটা আমার লেখা গল্প, চরিত্রগুলো আমার মতো করে অভিনয় করতে হবে। তিনি এ ব্যাপারে কঠোর। কিন্তু হিরো ওপেনিং থেকেই যেন পরিচালকের নাক কেটে নেয়, কারণ শুটিং সেটে সবাই হিরোর কথা শুনছে, তবে একজন ছাড়া। তিনি হচ্ছেন এই ছবির নায়িকা। নায়িকার নাম কুমারী ভর্মা, একজন তামিল মেয়ে। ভর্মায় দাঙ্গায় আক্রান্ত হয়ে গোপনে নৌকা দিয়ে ভারতে পালিয়ে আসার সময় তার সাথে কোনো আত্মীয়স্বজন ছিল না। একাকী অনাথ অবস্থায় ছিলেন। এরপর পরিচালক তাকে খুঁজে পান। তার চোখের ভিতরে কিছু একটা দেখেছিলেন তিনি। বিশ্বাস করেছিলেন এই মেয়েকে তামিল সিনেমায় পরিচয় করিয়ে দিলে সে একদিন বড় তারকা হবে। এই বিশ্বাস থেকেই পরিচালক শান্তা মামের এই বিশাল প্রজেক্টে তাকে নায়িকা হিসেবে এনেছেন। শুটিং সেটে যারা থাকে তারা সবাই হিরোর কথা শুনলেও ডিরেক্টরের কথা শোনার মতো একমাত্র মানুষ হলো সেখানে থাকা নায়িকা। ডিরেক্টর যা বলবেন তাই আমি করব। ডিরেক্টর যেভাবে অভিনয় করতে বলেন ঠিক সেভাবেই আমি অভিনয় করব। এভাবে নায়িকা পুরোপুরি ডিরেক্টরের পক্ষেই থাকেন। আর এই সব কিছুই আমাদের হিরো লক্ষ্য করেন, এবং সে প্রডিউসারকে ডেকে বলেন, এই ছবির নাম শান্তান, ঠিক ভালো শোনায় না, নামটা বদলে একটা ক্যাচি নাম রাখুন। হিরোর কথা মতো তাই করা হয়। শুরু থেকেই হিরো সব কিছুতে বদল আনতে শুরু করে। বিষয়টা ডিরেক্টরের কাছে খুব খারাপ লাগে, কারণ তার কাছে শান্তান হলেও তার স্বপ্নের ছবি। নিজের মাকে মনে রেখে তিনি গল্পটি লিখেছেন। এমন স্বপ্নের ছবিতে হিরো এসে সবকিছু দখল করে নিচ্ছেন। নিজের ইচ্ছা মতো টাইটেল বদলে দিচ্ছেন। ভক্তরা যা চাইবে সে অনুযায়ী অভিনয় করছেন। এসব ডিরেক্টরের পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়ে, এবং সে প্রচণ্ড টেনশনে ভুগতে থাকেন। তবে ডিরেক্টরের হাতে থাকা একমাত্র তুরুপের তাস হল নায়িকা। অভিনয় সম্রাট নামে পরিচিত হিরোর চেয়েও নায়িকার অভিনয়কে শক্তিশালীভাবে তুলে ধরতে হবে। এই ভাবনা থেকে ডিরেক্টর হিরোইনের উপর পূর্ণ মনোযোগ দেন। ডায়লগ সহ সব শক্তিশালী দৃশ্য তিনি হিরোইনের হাতে তুলে দিতে থাকেন। তাই দৃশ্যগুলো এক এক করে শ্যুট করার সময় অভিনয়ের দিক থেকে এই মেয়েটি যেন সবাইকে ছাড়িয়ে যাচ্ছে এমনটাই মনে হয়। এমনকি অভিনয় সম্রাট ডিকে মাহালিঙ্গমই তার অবাক হয়ে যান। ডিরেক্টর যখন কোনো চরিত্রকে পরিচয় করিয়ে দেন, সেটা নিজের মধ্যে ধারণ করতে পারা কখনোই সাধারণ ঘটনা নয়। মানুষের ভেতরের প্রতিভা খুব সহজেই চিহ্নিত করতে পারেন ডিরেক্টর। ঠিক এভাবেই একদিন তিনি হিরোকেও খুঁজে বের করেছিলেন। ডিরেক্টরকে হিরো ভালোভাবেই বুঝি আবারও কাজে এসেছে, কিন্তু এদের দুজনের মধ্যে এমন কি সমস্যা হলো যে তারা এখন ইঁদুর বিড়ালের মতো হয়ে গেছেন, সেটা আজও কেউ জানে না। শুটিং স্পটে দুজন কেউ কারোর সঙ্গে কথা বলেন না, একে অপরকে এড়িয়ে যান। এই সবই হিরোইনের নজরে আসে। তাই নায়িকা ডিরেক্টরকে বলেন, আপনারা দুজন একবারও পুরনো বিরোধ ভুলে কথা বলতে পারেন না? তখন ডিরেক্টর বলেন, তুমি তাকে চেনো না, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জানো সে কি করেছে? এই জায়গায় ডিরেক্টরের গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় একজন সাধারণ কুথুপট্টি অর্থাৎ লোকনাচের দলের ছেলে জীবিকার জন্য বিভিন্ন সাজে অভিনয় করত। সেই ছেলেই মহালিঙ্গম। তার ভেতরের প্রতিভা দেখে ডিরেক্টর এতটাই মুগ্ধ হন যে তাকে নিজের বাড়িতে নিয়ে এসে মানুষ করেন।
পরে এক প্রডিউসারের সঙ্গে পরিচয় করিয়ে তাকে নায়ক হিসেবে লঞ্চ করেন। মহালিঙ্গমের প্রথম ছবিতেই তামিল সিনেমার পরবর্তী সুপারস্টার হিসেবে মানুষের চোখে জায়গা করে নেন। যখন তার শুভদিন এভাবে এগোতে থাকে, সুপারস্টার হওয়ার আগেই ডিরেক্টরের লেখা সান্তানের গল্প সম্পর্কে মহালিঙ্গম খুব ভালোভাবেই জেনে গিয়েছিলেন। একসময় তিনি ডিরেক্টরকে বলেন, আপনার নেক্সট ছবি আপনি এটাই বানান। কিন্তু ডিরেক্টর বলেন, এই ছবির সময় এখনও আসেনি, এটি আমার স্বপ্নের ছবি, সময় হলে আমি নিজেই বলবো, ধৈর্য ধরো ডিকে। সময়ের সাথে ডিকে মহালিঙ্গম বড় নায়ক হয়ে ওঠেন। তখন ডিরেক্টর তাকে ডেকে বলেন, তুমি যে গল্পটা চেয়েছিলে, আমার স্বপ্নের ছবি সান্তান, এবার আমি সেটা বানাতে প্রস্তুত। আর সেই গল্পটা হিরো খুব ভালো করেই জানত, এবং সেই ক্লাইম্যাক্সে হিরোর মৃত্যু ঘটে। কিন্তু সেই ক্লাইম্যাক্সটাই ডিকে বদলাতে চান, কারণ বর্তমানে মানুষ তাকে দেবতার মতো দেখে। ক্লাইম্যাক্সে সে মারা যাবেন এটা ভক্তরা মোটেও পছন্দ করবে না বলে তিনি মনে করেন। ডিকে বলে, আমার ভক্তদের জন্য ক্লাইম্যাক্সটা বদলে দিন। এভাবে অনুরোধ করতেই ডিরেক্টর বিরক্ত হয়ে যান। তবুও তিনি ধৈর্য ধরে হিরোকে বোঝান, এই গল্পের জন্য এটিই সঠিক ক্লাইম্যাক্স, আমাকে বিশ্বাস করো, ঠিক যেভাবে বলছি সেভাবেই অভিনয় করো। ডিকে মেনে নেয়। এরপর শুটিংও শুরু হয়ে যায়। কিন্তু শুটিং চলার মাঝপথেই ডিরেক্টর আর হিরোর মধ্যে অভিনয় নিয়ে প্রচুর মতবিরোধ সৃষ্টি হয়। ডিরেক্টর চান হিরোর চরিত্র অনুযায়ী অভিনয় করুক, কিন্তু হিরো নিজের হিরোইজম দেখিয়ে যেতে চান। তিনি চান সেটে থাকা মানুষরা তার অভিনয় দেখে হাততালি দেখ, দর্শককে খুশি করার জন্যই তিনি এসব করছেন। কিন্তু ডিরেক্টরের এগুলো একদমই পছন্দ হয় না। ডিকে একসময় ডিরেক্টরের সহ্যসীমা ছাড়িয়ে যায়। ডিরেক্টর রেগে মেগে বলেন, আমি যেভাবে বলছি তুমি সেভাবে অভিনয় করছো না, নিজের মতো হাস্যকর জিনিস করে যাচ্ছ। রাগের মাথায় প্রায় মারমুখী অবস্থায় চলে যান। এরপর ডিকে মাঝপথেই ছবি ছেড়ে দিয়ে চলে যায়, আর বলে যায়, এভাবে আমি আর কাজ করতে পারবো না। এইভাবেই সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ডিরেক্টর হিরোইনকে বলছিলেন, ডিকে মহালিঙ্গম যত বড় তারকাই হোক, যিনি তাকে তুলে ধরেছিলেন তাকে সে ভুলে গেছে। এমন মানুষের ভবিষ্যৎ কখনোই ভালো হয়নি, কোনো ইতিহাস নেই। এখনও ডিরেক্টরের মনে হিরোকে নিয়ে গভীর রাগ জমে আছে। সিন কাট করে পরের দিন শুটিং শুরু হয়। যে দৃশ্যে হিরো হিরোইনের একটি কম্বিনেশন দৃশ্য চলছে, সেই দৃশ্যে হিরোইন হিরোকে থাপ্পড় মারেন। কিন্তু স্ক্রিপ্টে এমন কিছু ছিল না, এটা ডিরেক্টরই হিরোইনকে করতে বলেছেন, যেটা হিরো ভালোভাবেই বুঝতে পারে। তবুও হিরো বলে, সমস্যা নেই, আমরা রিটেক করি, আবার মারো, যেমন মেরেছ তেমনই মারো। এভাবে বারবার নায়িকাকে চড় মারতে বলে। পরবর্তী দৃশ্যে দুজনের একটা রোমান্টিক সিন ধারণ করা হয়। সেখান থেকে হিরোইন ধীরে ধীরে হিরোকে পছন্দ করতে শুরু করে। কিন্তু হিরো তো ম্যারিড, একজন ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে দেবীকে বিয়ে করে সংসার জীবন কাটাচ্ছেন। তা সত্ত্বেও হিরোইনের মনে হিরোর প্রতি প্রেম জন্মায়। একদিন হিরো হিরোইনকে নিয়ে তার আগের সিনেমার সাকসেস পার্টিতে যোগ দিতে যায়। সেখানে গেলে ভক্তরা হিরোকে ভীষণভাবে ভালোবাসা দেখায়। তিনি স্টেজে উঠে হিরোইনের জন্য একটা গান গেয়ে শোনান। ব্যাস, এতেই হিরোইন পুরোপুরি হিরোর প্রেমে পড়ে যায়। দুজনেই নিজেদের অজান্তে ঘনিষ্ঠভাবে মিশতে শুরু করে। হিরো আর হিরোইনের এই গোপন সম্পর্কের ব্যাপারটা হিরোর শ্বশুর, সেই বড় ব্যবসায়ী, জেনে ফেলেন। তিনি এক পার্টিতে হিরোকে আলাদা ডেকে নিয়ে বলেন, তোমার উচিত নিজেকে সংযত রাখা। এরপর সে হিরো হিরোইনের সব ঘনিষ্ঠ ছবি তাকে দেখায়। হিরো বলেন, আরে বাবা, আমি তো ওই মেয়েটার সঙ্গে শুধু ফ্রেন্ডলিভাবেই মিশছি, কেউ আপনাকে ভুলভাবে বুঝিয়ে দিয়েছে। শ্বশুর আবার সতর্ক করেন, এসব বাইরে জানাজানি হলে অযথা পরিবারের সমস্যা হবে, সংযত হও। তবুও হিরো গোপনে হিরোইনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যায়। একদিন হিরো আর হিরোইন একসাথে থাকাকালীন কেউ একজন লুকিয়ে তাদের ছবি তুলে ফেলে। অনেকগুলো ছবি তোলাও হয়, কিন্তু সে ছবিগুলো এখনও প্রকাশ করেনি। হয়তোবা সেই ছবিগুলো কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখে দিয়েছে, পরে সুযোগ বুঝে ব্যবহার করার জন্য। সেই ব্যক্তিটাই বা কে, এখন অবধি সেটাও রিভিল করা হয়নি। এভাবে গল্প এগুতে থাকে। হঠাৎ একদিন হিরোইন হিরোকে বলে, আমাদের একটা বাচ্চা হতে যাচ্ছে, আমি প্রেগনেন্ট, তুমি আমাকে বিয়ে করো। এই কথা শুনেই হিরো একদম শক হয়ে যায়। সেই হিরোইনকে বুঝিয়ে বলে, তুমি সবেমাত্র ইন্ডাস্ট্রিতে পা রেখেছ, এটা তোমার প্রথম ছবি, এখন এসব নিয়ে ঝামেলা করলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ফিউচারে তুমি বড় হিরোইন হবে, এসব পরে ভাবা যাবে। কিন্তু হিরোইন কিছুতেই রাজি না। সে বলে, এর সাথে আমার ক্যারিয়ারের কি সম্পর্ক? তোমার প্রতি আমার ভালোবাসা সত্যি, তুমি আমাকে বিয়ে করো। হিরো কিছু একটা ভাবতে থাকে, তারপর কিছু না বলে চলে যায়। এদিকে আজ সেই কান্তার নামের ছবির শেষ দিনের শুটিং চলছে। ক্লাইম্যাক্স শ্যুট করা হচ্ছে। ক্লাইম্যাক্স যেখানে হিরো মারা যায় সেই দৃশ্যটাই পরিবর্তন করতে চাইছে হিরো, আর এটা নিয়ে এখনও ডিরেক্টরের সঙ্গে বড় ধরনের বিরোধ চলছে। অন্যদিকে শুটিং সেটে দুইবার হিরোকে মারার চেষ্টাও হয়। একবার উপরে থাকা লাইট হঠাৎ ভেঙে পড়ে, অল্পের জন্য বেঁচে যায় হিরো, ঠিক মাথায় না পড়ে মাটিতে পড়ে চুরমার হয়ে যায়। আরেকবার ক্লাইম্যাক্স দৃশ্যে শুটিং চলছিল, যেখানে গল্প অনুযায়ী হিরোইনের শরীরে একটা ভূত ঢুকে হিরোকে মারতে আসে, আর সেই সময় হিরোর ছোট ভাই হিরোইনকে গুলি করতে বন্দুক বের করে। এই দৃশ্যেই পরিচালক দেখান যে হিরোইনকে বাঁচাতে গিয়ে হিরো গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
ডিরেক্টর ঠিক এভাবেই হিরোর মৃত্যু দিয়ে ক্লাইম্যাক্সটা রাখতে যাচ্ছেন। সেই শটটি যখন নেওয়া হচ্ছিল, হিরোর ছোট ভাইয়ের চরিত্রে যে অভিনেতা বন্দুক নিয়ে ঢুকছে, সেই বন্দুকটা আসলে রিয়েল ছিল, আর কেউ একজন সেই বন্দুকে সত্যিকারের গুলি ভরে রেখে দিয়েছে। শটের সময় গুলি ছোড়া হলে অল্পের জন্য বেঁচে যায় হিরো, মাত্র 1 ইঞ্চি সরে যাওয়ায় গুলি লাগেনি, নইলে সেখানেই মারা যেত সে। হিরো নিশ্চিত এই কাজ ডিরেক্টরই করেছে, আমাকে মারার জন্যই ও এসব করছে। সেটের মধ্যে সে ডিরেক্টরকে ধরে প্রচণ্ড রাগ ঝাড়ে। হিরো আর ডিরেক্টরের মধ্যে আবার বড় ধরনের ঝগড়া বাঁধে। হিরো বলে, ক্লাইম্যাক্স না পাল্টালে এই ছবি ড্রপ হয়ে যাবে। রাগে চিৎকার করতে করতে চলে যায় সে। ডিরেক্টরও কম না, সে বলে, তুই যদি না থাকিস, হিরোইনকে নিয়ে ক্লাইম্যাক্স শ্যুট করি আমি এই ছবি শেষ করে দেব। এই কথা শুনে হিরো না থাকলে অভিনয় করবে না বলে হিরোইনও সেট ছেড়ে চলে যায়। ডিরেক্টর এটা একদমই আশা করেনি। জীবনে প্রথমবার হিরোইন তার কথা না শুনে সেট ছেড়ে চলে গেল। কিন্তু এটা কিভাবে হলো? আমরা দেখেছিলাম ডিরেক্টর নায়িকাকে অতীতের ঘটনা বলেছিল যে কেন দুজনের মধ্যে এত ঝামেলা, কিন্তু সেটা তো একমুখে শোনা কথা। এই কারণেই একমুখে শোনা কথায় বিচার করতে হয় না। পরবর্তীতে হিরো হিরোইনকে ডিরেক্টর ও তার মধ্যে থাকা আগের একটা ঘটনার ফ্ল্যাশব্যাক বলেছিল। সেই ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিরো আর ডিরেক্টরের মধ্যে ইগো ক্ল্যাশ হয়, আর সেই অহংকারের ঝগড়ার কারণেই ছবির শুটিং বন্ধ হয়ে যায়। রাগের মাথায় ডিরেক্টর হিরোকে একটা খুনের মামলায় ফাঁসিয়ে ঢিলে পাঠিয়ে দেয়। জেলে থাকাকালীন হিরো জানতেই পারে না ডিরেক্টরই তাকে ফাঁসিয়েছে। কয়েক মাস জেলে থাকার পর একদিন ডিরেক্টর নিজেই এসে তাকে জামিনে বের করে আনে এবং বলে, তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই ভেতরে ঢুকিয়েছিলাম, এখন থেকে ঠিকভাবে আচরণ করো। এই বলে ডিরেক্টর তাকে রাস্তায় নামিয়ে রেখে চলে যায়। এরপর থেকে আমাদের হিরো আবার শূন্য থেকে শুরু করে বড় তারকা হয়ে উঠেছে। হিরোর কথা শুনে হিরোইনও বুঝতে পারে ডিরেক্টরও কোনো না কোনোভাবে ভুল করেছিলেন। তাই আজ শেষ দিনের শুটিংয়ে তিনি ডিরেক্টরের কথা না শুনে দ্রুত সেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেই রাতেই যখন হিরোইন স্টুডিওতে একা ছিল, হিরো তাকে দেখতে আসে। সে বলে, আগামীকাল আমরা দুজনে তিরুপতি গিয়ে বিয়ে করে ফেলি। এই কথা শুনে হিরোইন খুবই খুশি হয়। তার ঘনিষ্ঠ বান্ধবী রানীকেও কথাটা বলে। হিরো তাকে বিয়ে করতে রাজি হয়েছে, আর সেটা শুনে দুজনেই খুবই আনন্দে মেতে ওঠেন। রানী চলে যাওয়ার পর হিরোইন স্টুডিওতে একাই ছিল। বাইরে তখন ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক তখনই স্টুডিওতে প্রবেশ করে সেই রহস্যময় ব্যক্তি। নিজের পরিচয় প্রকাশ না করেই সেই স্টুডিওর ভেতর লুকিয়ে থাকে। তারপর চুপি চুপি হিরোইনের রুমে ঢুকে বন্দুক বের করে খুব দ্রুত তাকে শ্যুট করে দেয়। ওপেনিং দৃশ্যে দেখা গিয়েছিল যে কেউ একজন শ্যুট আউটে মারা যায়। সেটা আসলে এই ছবির নায়িকা কুমারীই ছিল। এখানেই সিনেমাটার ইন্টারভেল হয়। এই ইন্টারভেলের পর একের পর এক এমন সব টুইস্ট আসে যা আপনি কল্পনাও করেননি। তাই ভিডিওটা স্কিপ না করে বাকিটা মনোযোগ দিয়ে দেখবেন। দ্বিতীয়ার্ধের ওপেনিংয়েই দেখা যায় স্টুডিওতে হিরোইন মারা যাওয়ার ঘটনাটা পুলিশকে জানানো হয়েছে। এই কেসটা ইনভেস্টিগেট করতে পুলিশ অফিসার হিসেবে প্রবেশ করেন রানা দাগুবাতি। এরকম রহস্যময় খুনের মামলায় আসল খুনিকে বের করে আনার ক্ষেত্রে তিনি দারুণ দক্ষ। স্টুডিওতে আসার পর প্রথমেই তিনি সস্পটে যান যেখানে হিরোইন মারা গিয়েছে। ভেতরে গিয়ে দেখেন মারা যাওয়া হিরোইন মুখে হাসি নিয়ে পড়ে আছে, আর সেই রুমের ভেতরেই পরিচালক এক কোণে বসে আছেন, যেন কোনো ভূত দেখে ভয়ে জমে গেছে। সেটের লোকজন বলাবলি করছে পরিচালকই নাকি হিরোইনকে মেরেছেন, কারণ সে পরিচালকের কথা না শুনে সেট ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু ডিরেক্টর মৃত হিরোইনকে দেখে যেন পাথর হয়ে গেছে, কোনো কথা নেই, শুধু তাকেই আছে। কেস তদন্ত করতে আসা অফিসার রানা ডিরেক্টরের কাছে গিয়ে প্রশ্ন করতে থাকেন, আপনি কি আপনার হিরোইন কুমারীকে গুলি করেছেন? ডিরেক্টর কোনো উত্তর দেয় না। এদিকে আইজি রানাকে ফোন করে বলে, এটা ডিরেক্টরের কাজই মনে হচ্ছে, উনার কাছ থেকে স্বীকৃতি নিয়ে কেস ক্লোজ করে দাও। মৃত হিরোইন যেখানে পড়েছিল সেখানেই পরিচালকও ছিলেন, খুব সহজ হিসেব। কিন্তু ইন্সপেক্টর রানা এই কথা একমত নয়। সে বলে, স্যার, এভাবে কেস ক্লোজ করা যাবে না। হত্যায় যে বন্দুক ব্যবহার হয়েছে সেটাও পাওয়া যাচ্ছে না। বন্দুক উদ্ধার না হওয়া পর্যন্ত কেস বন্ধ করা যাবে না, আর হিরোকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। আইজি রেগে বলে, হিরোকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, ডিরেক্টরকে অভিযুক্ত করে কেস ক্লোজ করে দাও। কিন্তু রানা পিছিয়ে আসার মানুষ নয়। পরের দৃশ্যে রানা সরাসরি হিরোর বাড়িতে ফোন করে স্টুডিওতে ঘটে যাওয়া হত্যার কথা জানায়, আর এটা শুনতেই হিরো ছুটে আসে স্টুডিওতে এবং মৃত কুমারীকে দেখে হিরো খুব ভেঙে পড়ে। চোখ ভিজে যায়, মন ভেঙে যায়, সে অসহায়ভাবে কান্না করতে থাকে। হিরোর এমন কান্না করা দেখে পাশে থাকা ডিরেক্টর ভয়ানকভাবে রাগে চিৎকার করে ওঠে, বলে, তুই তো এক মহান অভিনেতা, ও তোকে কতটা বিশ্বাস করেছিল, কিন্তু শেষমেশ তুই তাকে মেরে ফেললি। এভাবে পরিচালক এমনভাবে চিৎকার করতে থাকে যেন হিরোই খুনি। অন্যদিকে নিজের প্রেমিকাকে হারানোর দুঃখে পাগলপ্রায় হিরো ডিরেক্টরের শার্ট ধরে বলে,
তোমার কথা না মানার জন্য তুমি আমাকে জেলে পাঠিয়েছিলে, আর এখন এই মেয়েটাকেও মেরে ফেললে। সবসময় তুমি সবার ওপরে থাকতে চাও, তুমি চাও সবাই তোমার পায়ের নিচে থাকুক। সেই অহংকারেই তুমি ওকে মেরেছ। একদিকে হিরো ডিরেক্টরকেই দোষারোপ করে চিৎকার করছে, অন্যদিকে ডিরেক্টরও চিৎকার করছে। এভাবে দুজনই একে অপরকে ধরে মারামারি শুরু করে দেয়। এই সময় ইন্সপেক্টর রানা এসে দুজনকে আলাদা করে বলেন, কে খুন করেছে সেটা আমি খুঁজে বের করব, আপনারা দুজন শান্ত হয়ে বসুন। তারপর তিনি সেই দিন শুটিং সেটে উপস্থিত সবাইকে এক এক করে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সবার আগে ডাকেন সেই মেয়েটিকে, যে শেষবার জীবিত হিরোইনকে দেখেছিল, তার বন্ধু রানীকে। রানী দরিদ্র পরিবারের মেয়ে, খুব আগ্রহ নিয়ে সিনেমায় কাজ করতে এসেছিল। সে ইন্সপেক্টরকে বলে কুমারী অর্থাৎ হিরোইনকে ডিরেক্টরি ইন্ডাস্ট্রিতে এনেছেন, তিনি তাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। রানা কথা বলার সময় ইন্সপেক্টর লক্ষ্য করেন রানীর হাতে সোনার ব্রেসলেট। তিনি জিজ্ঞাসা করেন, তুমি তো সাধারণ মেকআপ গার্ল, তোমার হাতে এত দামি ব্রেসলেট কোথা থেকে এলো? তখন সে বলে, স্টুডিওর মালিক মার্টিন আমাকে দিয়েছে। বোঝাই যায় মার্টিন আর মেয়েটির মধ্যে চুইচাই আছে। ইন্সপেক্টর তখন মার্টিনকেও জিজ্ঞাসাবাদ করেন। হয়তো সেও হিরোইনের প্রতি আগ্রহ দেখিয়েছিল। হিরোইন রাজি হয়নি, তাই রাগে সে এই কাজ করেছে। এই ব্যাপারটাও খতিয়ে দেখা হয়। আর তখনই আসে বড় একটা টুইস্ট। ক্লাইম্যাক্স শুটিংয়ে যে রিয়েল বন্দুক ব্যবহার হয়েছিল, সেই বন্দুক ডিরেক্টরকে দিয়েছিল এই মার্টিনই। কিন্তু এখন বন্দুকটি কোথাও পাওয়া যাচ্ছে না, পুরোপুরি নিখোঁজ। তাই সন্দেহভাজনের তালিকায় মার্টিনও যুক্ত হয়। এদিকে তদন্ত প্রক্রিয়ায় ডিরেক্টরের বিরুদ্ধেও জোরালো প্রমাণ পাওয়া যাচ্ছে। তার জুতায় রক্তের দাগ, হিরোইনের রুমে তিনিই সর্বশেষ গিয়েছিলেন। এমনকি স্টুডিওর লোকজনও সন্দেহ করছে যে ডিরেক্টরই হয়তো হিরোইনকে হত্যা করেছে। সেটে সবাই যখন ডিরেক্টরকে খুনি ভাবতে শুরু করেছে, তখন কেসটা আরও জটিল হয়ে ওঠে। কারণ এবার জানা গেল নায়িকা খুন হওয়ার আগে স্টুডিওর ভেতরে একটি গাড়ি ঢুকেছিল। সেটা ওয়াচম্যান নিজের চোখে দেখেছেন। গাড়ির নম্বর মিলিয়ে দেখা গেল সেটা নায়কের স্ত্রী দেবীর গাড়ির সঙ্গে মিলে যায়। তাহলে কি নায়কের পরকীয়ার ব্যাপারটা তার স্ত্রী দেবী জানতে পেরেছিল, আর সেই রাগে কি দেবী স্টুডিওতে এসে নায়িকাকে খুন করেছেন? ইন্সপেক্টরের মনে এমন সন্দেহ জাগে। পরের দৃশ্যে নায়কের স্ত্রী দেবীকে স্টুডিওতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু দেবী বলেন, কাল আমি কোথাও বের হইনি, সারাদিনই বাড়িতেই ছিলাম। ইন্সপেক্টর জিজ্ঞেস করেন, আপনি বাড়িতে ছিলেন, এর প্রমাণ কি? এভাবে উল্টে পাল্টে দেবীকে জিজ্ঞাসাবাদ চলতেই থাকে। ঠিক তখনই দেবীর বাবা সঙ্গে আইজিকে নিয়ে সেখানে আসেন। আইজি এসেই ইন্সপেক্টর রানাকে রাগ করে বলে, আমি তোমাকে বলেছিলাম হিরোর পরিবারকে এর মধ্যে না জড়াতে, তাহলে কেন ওদের ডেকে এনে জেরা করছো? এই কেসে প্রধান সন্দেহভাজন তো ওই ডিরেক্টর, তার বিরুদ্ধে মামলা দাঁড় করানো বাদ দিয়ে এখন এই অতিরিক্ত ঝামেলা কেন করছো? তখন অফিসার রানা বলে, স্যার, আসল খুনিকে খুঁজে বের করাই তো আমার কাজ, আর আমি সেই কাজটাই করছি। এমন সময় রানা লক্ষ্য করে দেবীর ড্রাইভার কেমন একটু অস্বাভাবিকভাবে ঘাবড়ে আছে। তাই রানা ড্রাইভারকে ডেকে জেরা শুরু করে। ড্রাইভারকে জেরা করতেই বেরিয়ে আসে আরও বড় একটা টুইস্ট। শেষ দিনের শুটিং স্পটে যখন ক্লাইম্যাক্স দৃশ্যটা শ্যুট করা হচ্ছিল, সেখানে ধাম্বি চরিত্রটা হিরোইনকে গুলি করার জন্য একটা বন্দুক হাতে নেয়। সেটা ছিল সিনেমার দৃশ্য অনুযায়ী, কিন্তু তখন বন্দুক থেকে সত্যি ফায়ার হয়। তাই সেই বন্দুকে আসল গুলিকে ভরে দিয়েছিল? এই প্রশ্নের উত্তর এতদিন মেলেনি। ঠিক এই জায়গাতেই ড্রাইভার সব সত্য ফাঁস করে দেয়। সে স্বীকার করে, আমি বন্ধুকে গুলি ভরেছিলাম। ছোটবেলা থেকেই দেবী অর্থাৎ হিরোর স্ত্রী ম্যাডামকে কোলে পিঠে মানুষ করেছি আমি। তার জায়গাটা ওই হিরোইন কুমারী নিতে চাইছিল। এটা আমি মেনে নিতে পারিনি, তাই শুটিং স্পটেই তাকে মারার জন্য বন্ধুকে গুলি ভরেছিলাম, কিন্তু আমি ওকে গুলি করিনি। এবার মনে হচ্ছে একে একে সবাই এসে জবানবন্দি দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তারা কেউই খুনি নয়, অন্য কেউ এসে হিরোইনকে গুলি করেছে। সেই ব্যক্তিটা তাহলে কে? ইন্সপেক্টর রানার মাথায় ঘোরপাক খাওয়া একটা জিনিস হলো, সেই রাতে হিরোইন স্টুডিওতে একা থাকলেও তার রুমের দরজা খোলা ছিল, মানে তিনি কারোর অপেক্ষায় ছিলেন। আর গুলি খেয়েও তিনি হাসি মুখে মারা গেছেন, যা দেখে বোঝা যায় তার খুনি অত্যন্ত কাছের কেউ। এই দিকটা ধরে তিনি তদন্ত চালাতে থাকেন। এই দৃষ্টিকোণ থেকে ইন্সপেক্টরের কাছে সবচেয়ে সন্দেহজনক ব্যক্তি হচ্ছেন হিরো নিজে। একদিকে শ্বশুর এসে হিরোকে বাঁচানোর চেষ্টা করছে, অন্যদিকে হিরোর স্ত্রীর গাড়ির ড্রাইভার বন্ধুকে গুলি ভরেছে। এদের সব কর্মকাণ্ড হিরোকে কেন্দ্র করে ঘুরছে। এই সব কারণ মিলিয়ে রানা সিদ্ধান্তে আসে ড্রাইভার, হিরো এবং হিরোর স্ত্রী দেবী, এই তিনজনকেই তিনি গ্রেপ্তার করবেন। যে কথা সেই কাজ। রানা গিয়ে হিরোকে অ্যারেস্ট করতে চাইলে সেটে থাকা সবাই ইন্সপেক্টর রানার কাছে কাঁকুতি মিনতি শুরু করে, স্যার, দয়া করে হিরোকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন না, আপনি তাকে নিয়ে গেলে এই ছবি বন্ধ হয়ে যাবে। কুমারী কে? সে কেমন অভিনেত্রী? তার প্রতিভা পৃথিবী দেখতে পারবে না। তার মৃত্যু এই স্টুডিওর 4 দেওয়ালের ভেতরেই ভুল নামে ঢেকে যাবে। এটা হতে দেওয়া যায় না স্যার, দয়া করে আমাদের শুধু ক্লাইম্যাক্সটা শ্যুট করতে দিন।
এভাবে পুরো ক্রু টিমটি ইন্সপেক্টর রানাকে অনুরোধ করে। সেই মুহূর্তে হিরো এগিয়ে এসে বলে, ওরা ঠিকই বলছে স্যার, প্লিজ শুধু ক্লাইম্যাক্স দৃশ্যটা শ্যুট করতে দিন, এরপর আপনি যেখানে ডাকবেন, যেটা বলবেন সব করব। হিরোর অনুরোধে ইন্সপেক্টর রাজি হয়ে যান। তারপর ক্লাইম্যাক্সে যেমন হিরোইন মারা যায় আর মৃত হিরোইনের জন্য হিরো যেমন ভেঙে পড়ে কাঁদে, পুরো ক্লাইম্যাক্সটাই পরিবর্তন করে হিরোর কথা মতো শ্যুট করা হয়। অর্থাৎ ডিরেক্টরের ইচ্ছা ছিল হিরো মারা যাবে, কিন্তু সবশেষ হিরোর ইচ্ছায় হিরোইনকে মারা হলো। হিরো বেঁচে থাকলো, হিরোইনের মৃত্যুতে হিরো ভেঙে পড়ল। শুটিংয়ের সময় হিরো যখন সত্যিকারের আবেগ নিয়ে মৃত হিরোইনকে মনে করে গান গায় এবং ভেঙে পড়ে কাঁদে, তখন তার অভিনয় দেখে ডিরেক্টর প্রথমবারের মতো হাততালি দেন। ডিরেক্টর হাততালি দিতেই সেটে থাকা সবাই হিরোয়ের অভিনয় অভিভূত হয়ে তালি দেয়। এইভাবে ক্লাইম্যাক্স শ্যুট শেষ হওয়ার পর ইন্সপেক্টর রানা হিরোকে ডেকে বলেন, স্যার আপনি অসাধারণ অভিনয় করেছেন, কিছুক্ষণ রিল্যাক্স করুন বলে একটি রুমে নিয়ে যান। সেই রুমে ডিরেক্টরও ছিলেন। ডিরেক্টর হিরোর দিকে তাকিয়ে বলেন, এটা অভিনয় ছিল না, এটা তোমার ভেতরের আসল অনুভূতি। এখন বুঝতে পারছি তুমি সত্যিই কুমারীকে ভালোবাসতে। ডিরেক্টর মৃত কুমারীকে নিয়ে আবেগভরা কথা বলতে থাকেন। তিনি বলেন, বার্মায় যে বিশৃঙ্খলা হয়েছিল তাতেই কুমারীর মরে যাওয়ার কথা ছিল। মেয়েটা নিজের দেশ থেকে পালিয়ে এখানে অভিনেত্রী হলো, কিন্তু শেষমেশ কোনো পাপী লোক অন্যায়ভাবে তাকে মেরে ফেলল। এই কথাগুলো শুনে হিরো একদম চুপ হয়ে যায়, মুখের অভিব্যক্তি বদলে যায়। তারপর ধীরে বলে, সেই পাপী লোকটা আমিই তাকে মেরেছি, আর আপনি আমাকে বাধ্য করেছেন তাকে মারতে। এবার ডিরেক্টর হতবাক হয়ে বলে, কি বলছো তুমি? ঠিক এই সময় হিরোর ফ্ল্যাশব্যাক শুরু হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিরোইন কুমারী একদিন হিরোকে জানায় সে গর্ভবতী এবং বলে, আমরা দুজন বিয়ে করে নি না কেন? হিরোও বলেছিল আগামীকাল তিরুপতিতে গিয়ে আমরা বিয়ে করে নেব। ডিরেক্টর যেহেতু আগে ইচ্ছা করে হিরোকে বিপদে ফেলেছিল, তাই হিরো তার ব্যাপারে সতর্ক থাকত এবং সে ডিরেক্টরের রুমে একটা টেপ রেকর্ডার রেখেছিল, যেটা থেকে হিরো একদিন জানতে পারে যে হিরোইন ও ডিরেক্টর মিলে হিরোর বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। হিরোইনকে ব্যবহার করে দুজনের ব্যক্তিগত ছবি তুলে তা প্রকাশ করে হিরোর পুরো ইমেজ নষ্ট করার পরিকল্পনা ছিল তার। হিরোইনকেও পরিচালকের হাতিয়ার হিসেবে স্টুডিওতে আনা হয়েছিল। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন হিরো বুঝতে পারে যে যাকে সে ভালোবাসত সেই মেয়েই তার সাথে প্রতারণা করেছে। এই বিশ্বাসঘাতকতার ক্ষোভ থেকেই সেই রাতে হিরো বন্দুক হাতে স্টুডিওতে এসে হিরোইনকে পিছন থেকে গুলি করে দেয়। গুলিবিদ্ধ হওয়ার পরও হিরোইন মুখে হাসি নিয়ে মারা যায়। হিরো সব কিছুই স্বীকার করে এবং পরিচালকের সামনে বলে, এটাই সত্যি, আমিই খুন করেছি। এই কথা শুনে পরিচালকের চোখে জল চলে আসে আর কাঁদতে কাঁদতে বলে, তুই ওই টেপটা পুরো শুনিসনি রে? হিরোর মনে পড়ে, হ্যাঁ, সে টেপের মাত্র অর্ধেকটাই শুনেছিল। যদি সে পুরোটা শুনতো সে কখনই এই কাজটা করতো না, কারণ ওই রেকর্ডের পরের অংশে হিরোইন ডিরেক্টরকে আবেগ নিয়ে বলছিল, আপনি একবার হিরোর সাথে কথা বলুন, আপনি ওকে নিয়ে যেমন ভাবছেন ও কিন্তু তেমন খারাপ মানুষ নয়, আপনারা দুজন ভুল বোঝাবুঝিতে নিজেদের ধ্বংস করছেন, আপনাদের আবার এক হওয়া উচিত। অর্থাৎ হিরোইনের হিরোর প্রতি ভালোবাসা সত্যিই ছিল, যেটা এবার হিরোর সামনে পরিষ্কার হয়ে যায়। নিজের অপরাধ পদে ভেঙে পড়ে সে, আর ঠিক তখন ডিরেক্টরও নিজেকে দোষী মনে করে বলেন, কুমারীর মৃত্যুর জন্য আমিও সমান দায়ী বলে নিজেকেই শ্যুট করে বসেন। মৃত অবস্থায় ডিরেক্টরের পাশে একটি নোট পাওয়া যায়, যেখানে লেখা, কুমারীর মৃত্যুর প্রকৃত কারণ আমি। ফলে খুব সহজেই হিরোই মামলার থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু ইন্সপেক্টর রানা হিরোকে ডেকে বলে, কুমারীকে যে তুমি খুন করেছ সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি মামলায় বেঁচে গেলেও মরণের সময় কুমারীর সেই হাসিমুখ তোমার সারা জীবনের শাস্তি হয়ে থাকবে। তোমার প্রতিটা মুহূর্ত এখন থেকে নরক যন্ত্রণার মতো কেটে যাবে, কিন্তু তুমি কাউকে কিছু বলতে পারবে না। আইনের হিসাব পরে, তার আগে দাঁড়িয়ে আছে তোমার বিবেক। এখন থেকে তোমার বিবেক প্রতিটা মুহূর্তই নরকের যন্ত্রণা ভোগ করবে। এটা বলে ইন্সপেক্টর তাকে ছেড়ে দেয়। সেদিন স্টুডিও থেকে বাড়ি ফেরার পর হিরো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকায়। কুমারীর পুরো কথা না শুনে ভুল বোঝাবুঝিতে তাকে গুলি করে ফেলা, এই অপরাধবোধ হিরো সহ্য করতে পারে না। সে আয়না ভেঙে নিজের মুখে মাথায় আঘাত করতে থাকে, আর এই অপরাধবোধের যন্ত্রণার মধ্যেই ছবিটি শেষ হয়। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় পরিচালক তার শেষ স্বপ্নের ছবি শান্তা মুক্তি দেন, যেখানে হিরো অভিনয় করেছেন শান্তা চরিত্রে। সেই ছবি সুপারহিট হয়। হিরোইনকে নিয়ে সবার মধ্যে উন্মাদনা শুরু হয়। হিরোইন ও পরিচালক দুজনকেই সবাই স্মরণ করে, তবে বাস্তবে তারা আর কেউ বেঁচে নেই। ছবিটি দর্শকপ্রিয় হলে যখন হিরো থিয়েটার থেকে বের হন, তখনও তার মনে পড়ে যে পরিচালকই তাকে এতদূর পৌঁছে দিয়েছে এবং হিরোইন তার প্রতি অতীতের মতো গভীর ভালোবাসা রেখেছিল।